আসসালামু আলাইকুম। 18 বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঋণ জালিয়াতি অর্থ পাচার মামলায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার 11 বছর কারাদণ্ড। দেশে করোনা চিকিৎসায় মুখে খাওয়া ওষুধ ব্যবহারের অনুমোদন বাজারে এনেছে বেক্সিমকো ফার্মা। 15 নভেম্বর থেকে বাংলাদেশিদের জন্য সীমিত পরিসরে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে, জানালেন ভারতীয় হাই কমিশনার। এবং মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় দফা ইউপি নির্বাচনের প্রচারণা। ভোটকে ঘিরে বিভিন্ন এলাকায় উত্তেজনা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ফার্মার্স ব্যাংক থেকে 4 কোটি টাকা ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে 11 বছর কারাদণ্ড দিয়েছে আদালত। দেশে কোনো প্রধান বিচারপতির বিরুদ্ধে এটি প্রথম রায়। ফার্মার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতিকে 3 বছর সহ 8 আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। অপরাধ প্রমাণিত না হয় দুজনকে খালাস দেওয়া হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন। হুমায়ুন চিশতির রিপোর্ট। ফার্মার্স ব্যাংক থেকে 4 কোটি টাকা ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের মামলার রায় ঘোষণার নির্ধারিত দিনে কারাবন্দী তৎকালীন ফার্মার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতিকে আদালতে হাজির করে পুলিশ। আদালতে হাজির হন জামিনে থাকা অপর 6 আসামি। এ মামলার অন্যতম অভিযুক্ত সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা সহ 4 জন এখনও পলাতক। এর আগে 2 দফা রায় ঘোষণা পেছানো হয়। মঙ্গলবার আসামিদের উপস্থিতিতে বেলা 11টায় শুরু হয় 182 পাতার রায় পড়া। অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে 2 দফায় মোট 11 বছরের কারাদণ্ড দেন আদালত। এর মধ্যে মানি লন্ডারিং আইনে 7 বছর কারাদণ্ড ও 45 লাখ টাকা জরিমানা এবং অর্থ আত্মসাতের জন্য 4 বছর কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা করা হয়েছে। তবে দুটি সাজা একসাথে চলায় তাকে মোট সাজা খাটতে হবে 7 বছর। এছাড়া তার 78 লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। একই সাথে ফার্মার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতিকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়। প্রধান বিচারপতিকে মানি লন্ডারিংয়ে 7 বছরের সাজা দেওয়া হয়েছে এবং ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টের জন্য অ্যাবেটার হিসেবে সেখানে 4 বছরের সাজা দেওয়া হয়েছে। আর অন্যান্য যারা আসামি আছেন তাদেরকে 3 বছর কারো 4 বছর কারো। ওই এমডি যিনি তাকে 4 বছরের, আর অডিট কমিটির চেয়ারম্যান চিশতি সাহেব তাকে দেওয়া হয়েছে 4 বছরের। অন্য যারা আসামি আছে তাদেরকে 3 বছরের সাজা দেওয়া হয়েছে। 45 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে জাস্টিস সিনহা সাহেবকে। তার অ্যাকাউন্টের যে 78 লক্ষ টাকা ফ্রিজ করে রেখেছিলাম আমরা, সেটিকে বাজেয়াপ্ত করা হয়েছে রাষ্ট্রের খাতে। আর 2 জন আসামি যাদের নামে ভুয়া অ্যাকাউন্ট করে একটা এই লোনটা নেওয়া হয়েছিল তাদেরকে খালাস দেওয়া হয়েছে। দেশের ইতিহাসে এস কে সিনহা প্রথম সাবেক প্রধান বিচারপতি যিনি দুর্নীতির দায়ে সাজা পেলেন। রায়ে আদালত বলেন কেউ আইনের ঊর্ধ্বে নয়। আদালত দুঃখ প্রকাশ করেছেন, উনি বলেছেন, স্যাডেস্ট শব্দটি ইউজ করেছেন, যে দিস ইজ দ্য স্যাডেস্ট একটা অ্যাটেম্প্ট নেওয়া হয়েছিল, স্যাডেস্ট ওয়ার্ক হয়েছিল, যে ক্রেডিট ব্যাংকিং যে ক্রেডিট পলিসি যেটা থাকে সেটাকে কোনো তোয়াক্কা না করেই ব্যাংকিং অফিসারদেরকে অ্যাবিউজ করে এই প্রধান বিচারপতি সাহেব উনি এই কাজটি করিয়েছেন। রায়ে সংক্ষুব্ধ আসামিপক্ষের আইনজীবী উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন। আমরা নিশ্চয়ই রায়ের বিরুদ্ধে আপিল করব এবং আমরা সার্টিফিকেট কপির জন্য অপেক্ষা করব। আমরা নিশ্চয়ই উচ্চ আদালতের দ্বারস্থ হব। এর জন্য আমরা সন্তুষ্ট নই। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা সহ পলাতক 4 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলা দায়েরের আগে থেকেই বিদেশে অবস্থান করছেন সাবেক এই প্রধান বিচারপতি। সংবিধানের 16 সংশোধনী বাতিলের রায় ও কিছু পর্যবেক্ষণের কারণে সরকারের তোপের মুখে 2017 সালের অক্টোবরের শুরুতে ছুটিতে বিদেশ যান তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহা। পরে বিদেশ থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। করোনা চিকিৎসায় মুখে খাওয়া ওষুধ ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। প্রথমবারের মতো বাজারে এনেছে বেক্সিমকো ফার্মা। এমোরেভির নামের ওষুধ ব্যবহারে করোনা রোগীর মৃত্যু ঝুঁকি অর্ধেক কমে আসবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের উৎপাদনকারী প্রতিষ্ঠান এমএস সুইড ব্রিজব্যাক বায়োথেরাপিউটিক্স। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল।
One of the করোনা চিকিৎসার প্রতিষেধক উদ্ভাবনে চেষ্টা চালিয়ে আসছিলেন বিজ্ঞানীরা। ১.৫ বছর পর সফল হন যুক্তরাজ্যের গবেষকরা। সেদেশে মলনুপিরাভির নামে ট্যাবলেটটি ব্যবহার শুরুর পর দেশে এর অনুমতি দেওয়া হলো। এর পরপরই তা বাজারে ছাড়ে বেক্সিমকো ফার্মা। কেবলমাত্র করোনা আক্রান্তরা এই ওষুধ সেবন করতে পারবেন, তবে 18 বছরের নিচের কাউকে এটি দেয়া যাবে না। যুক্তরাজ্যে এই ট্যাবলেট সেবনে মৃত্যু ঝুঁকি অর্ধেক কমেছে বলে জানায় উৎপাদনকারী প্রতিষ্ঠান। তাই দেশেও কয়েকটি প্রতিষ্ঠানকে উৎপাদন ও বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। দুটো প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং এসকেপ কে আমরা দিয়েছি, এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইনসেপ্টা, দেন একমি হেলথ কেয়ার, জেনারেল, বিকন, তারা পাইপলাইনে আছে, রেনেটা। করোনা রোগীদের 5 দিনে 40টি ট্যাবলেট খেতে হবে। প্রতিটির দাম 50 টাকা নির্ধারণ করা হলেও বেক্সিমকো নিচ্ছে 70 টাকা। মাইল্ড এবং মডারেট যারা ডিজিজ কোভিড-19 ডিজিজে ভুগছেন তাদেরই তোমরা খেতে পারবেন, এবং অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে ওষুধটি। এবং এটা অ্যাডাল্ট অর্থাৎ 18 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ যারা ওনারাই খেতে তাদের দেওয়া যাবে। 4টা করে ক্যাপসুল দিনে 2 বার, তাহলে দিনে 2 বার, এভাবে 5 দিন খেতে হবে, অর্থাৎ টোটাল 5 দিনে 40টি ক্যাপসুল, এবং পার ক্যাপসুলের দাম হচ্ছে 50 টাকা এখন পর্যন্ত। তবে এই ট্যাবলেট ভ্যাকসিনের বিকল্প নয়, শুধু চিকিৎসায় ভালো ফল পাওয়া যাবে। এটি ভ্যাকসিনের কোনো বিকল্প নয়। আমাদের যে ভ্যাকসিন প্রক্রিয়া রয়েছে, যেটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, সেটি চালিয়ে যেতে হবে। কারণ মলনুপিরাভির হচ্ছে রোগ হবার পরে চিকিৎসা করা, আর ভ্যাকসিন হচ্ছে রোগ যাতে না হয় সেটার জন্য চিকিৎসা করা। একই ধরনের ট্যাবলেট উদ্ভাবন করেছে যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজার, যা 89% কার্যকর বলে দাবি করেছে তারা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27,904 জনে। মৃতদের মধ্যে 2 জন পুরুষ ও 1 জন নারী। মৃত্যু হার 1.78%। গত 24 ঘন্টায় 17,530টি নমুনা পরীক্ষায় 206 জনে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 1.18%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 356 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আগামী 15 নভেম্বর থেকে বাংলাদেশিদের জন্য সীমিত পরিসরে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইশাবি। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় একথা জানান তিনি। ভারতীয় হাই কমিশনার বলেন, এখন 120 দিন মেয়াদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেয়া হবে। শুধু আকাশপথের জন্য দেয়া এই ভিসায় সর্বোচ্চ 30 দিন ভারতে অবস্থান করা যাবে। দ্রুত সড়ক এবং রেলপথে ভারত ভ্রমণ ট্যুরিস্ট ভিসা চালু করা হবে বলেও জানান বিক্রম কুমার দোরাইশাবি। The idea is we restart slowly, and hopefully soon, if things work well, we'll be able to restart by road and by rail. But we want friends to be able to travel more easily again. So that's why 15th system. So people can apply right away. We will give visas with longer validity. 120 दिन का validity देंगे. अगर उसमें आप कभी भी जा सकते हैं, but 30 day की stay के लिए। মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় দফা ইউপি নির্বাচনের প্রচারণা। আগামী বৃহস্পতিবার ভোট হবে 843টি ইউনিয়নে। শেষ মুহূর্তে প্রত্যন্ত অঞ্চলে চলছে তুমুল প্রচারণা। একই সাথে নির্বাচনকে ঘিরে উত্তেজনাও দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন একরামুল হক সায়েম। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে গ্রামেগঞ্জে নির্বাচনী আমেজ। শেষ মুহূর্তে চলছে বিরামহীন প্রচারণা। দ্বিতীয় দফায় উত্তরের জনপদ ঠাকুরগাঁয়ের রানীশঙ্কল ও হরিপুরের 11টি ইউনিয়নে নির্বাচন। এসব ইউনিয়নে ভোটের মাঠে রয়েছেন আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী। বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র হয়ে। আমার নির্বাচনী প্রচারণায় আপাতত কোনো বাধা বিঘ্ন, প্রতিপক্ষের থেকে কোনো বাধা এরকম সৃষ্টি হয়নি। আমি শুনতে পেরেছি যে ওরা কালো টাকা ছড়াছড়ি করছে। কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারা উপজেলায় 17টি ইউনিয়নে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। এখানে বিএনপির প্রার্থীদের নির্বাচনী মাঠে সক্রিয় না দেখা গেলেও ভোটের লড়াই চলছে আওয়ামী লীগ ও জাসদের প্রার্থীদের মধ্যে। নির্বাচন কমিশন যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য এবং উৎসবমুখর নির্বাচন করার জন্য যদি কঠোর ভূমিকা রাখে, তাহলে এখানে একটি উৎসবমুখর নির্বাচন হবে। এই মিরপুরের জনগণ
তাদেরকে শুভেচ্ছা জানাইতে পারে যে একটা সুন্দর ভোট হয়েছে। সেই সুন্দর ভোট 11 তারিখে হবে 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 ইনশাল্লাহ। এদিকে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত মেহেরপুর। সোমবার মেম্বার প্রার্থী সমর্থকদের সংঘর্ষে নিহত হয় 2 জন। এ নিয়ে উৎকণ্ঠা বাড়ছে ভোটারদের মাঝে। প্রতিটি ইউনিয়নে পাল্টাপাল্টি অবস্থানে আওয়ামী লীগ ও দলের বিদ্রোহী প্রার্থীরা। মাঠে আছেন বিএনপির স্বতন্ত্র প্রার্থীরাও। ফরিদপুরের নগরকান্দা ও সালতা উপজেলার 17টি ইউনিয়নে নির্বাচনকে ঘিরে চলছে উৎসব আমেজ। তবে এখানেও নির্বাচনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় উদ্বেগ আছে ভোটারদের মধ্যে। এদিকে জামালপুরের 2 চেয়ারম্যান প্রার্থীর 9টি প্রচার কেন্দ্র ভাঙচুর, মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার রাতে সদর উপজেলার শরীফপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী ও দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে এই ঘটনা ঘটে। এ নিয়ে একে অপরকে দায়ী করেন উভয় প্রার্থী। গাইবান্ধা সদর উপজেলার 13টি ইউনিয়নে নির্বাচনকে ঘিরে সাজরব। সমর্থকদের নজর কাটতে শোডাউন করছেন প্রার্থীরা। এখানে 11 জন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে অব্যাহতি দিয়েছে ক্ষমতাসীন দল। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। অবশেষে 14 দিন পর উদ্ধার হলো মানিকগঞ্জের পাটুরিয়ার 5 নম্বর ঘাটে কাত হয়ে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ। দুর্ঘটনার 5 দিন পর থেকে 9 দিন চেষ্টা করে ফেরিটি উদ্ধার করেছে বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ। 5টি বার্জ উদ্ধার কাজে অংশ নেয়। তবে ফেরিটি ভাসানোর জন্য এর ভেতরে প্রায় 100 ছিদ্র মেরামত করা হচ্ছে। 2 দিন পরীক্ষা নিরীক্ষা শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফেরিটি বুঝিয়ে দেওয়া হবে। গত 27 অক্টোবর সকালে রাজবাড়ীর দৌলতদিয়া থেকে ছেড়ে এসে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের 5 নম্বর এলাকায় 18টি গাড়ি সহ ডুবে যায় ফেরি আমানত শাহ। কক্সবাজারের পিএম খালিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের 1 সদস্য প্রার্থী সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছে। তার নাম রেজাউল করিম। স্থানীয়রা জানান, সোমবার রাতে পিএম খালি ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে তোতকখালী এলাকায় একদল সন্ত্রাসী রেজাউলকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর মডেল হাসপাতালে ভর্তি করেন। আসন্ন ইউপি নির্বাচনে নরসিংদীর চরাঞ্চলের ইউনিয়নগুলোতে সহিংসতা এড়াতে অভিযান চালিয়েছে র্যাব। সদর উপজেলার আলুকবালি, রায়পুরা, নীলক্ষা এবং মির্জাচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি রিভলভার, একটি শটগান, একটি 1 শুটার গান, 21 রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ 12 জনকে গ্রেফতার করা হয়। দুপুরে র্যাবের নরসিংদী ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব 11 এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা। গ্রেপ্তার ব্যক্তিরা চরাঞ্চলে ডাকাতি, হত্যা, চাঁদাবাজি, অগ্নিসংযোগ সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল বলে র্যাব জানায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2020-21 শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। জীববিজ্ঞান অনুষদে ডি ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় এই পরীক্ষা। প্রতিদিন মোট 5 শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলবে আগামী 21শে নভেম্বর পর্যন্ত। 7 নভেম্বর থেকে 18 নভেম্বর পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠানের কথা থাকলেও জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে দেশব্যাপী পরিবহন ধর্মঘটের কারণে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের পরীক্ষা পিছিয়ে 20 ও 21 নভেম্বর নির্ধারণ করা হয়। এবছর ভর্তি পরীক্ষায় মোট 9টি ইউনিটে 1889টি আসনের বিপরীতে 3,08,606 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। মেহেরপুরে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। হাসপাতালে বেড়েছে শিশু রোগীর সংখ্যা। ধারণ ক্ষমতার 2 থেকে 3 গুণ বেশি রোগী নিয়ে সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ অবস্থায় শিশুদের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ঢাকা নারায়ণগঞ্জ রুটে যাত্রীবাহী বাস থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবি জানিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পরিবহন মালিকদের নানা অসঙ্গতি তুলে ধরে এই দাবি জানান সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বি। নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিক ও গণসংহতি আন্দোলনের জেলা সভাপতি তরিকুল সুজন সহ বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। জামালপুরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 2 জন। ভোরে জামালপুর টাঙ্গাইল মহাসড়কে নারিকেলিতে এই দুর্ঘটনা ঘটে। উন্নয়ন কাজের জন্য সড়কের উপর অপরিকল্পিতভাবে বালি রাখায় এই দুর্ঘটনা ঘটে বলে মনে করছেন স্থানীয়রা।
মেহেরপুরের গাংনীতে ভেজাল পেট্রোল বিক্রির অপরাধে হোসেন ফিলিং স্টেশনের মালিককে 1 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে গাংনী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম নাজমুল আলম এই দণ্ড প্রদান করেন। এ সময় ফিলিং স্টেশন মালিক অপরাধ স্বীকার এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন। কুড়িগ্রামে প্রথমবারের মতো শুরু হয়েছে কালো ধান আবাদ। প্রথম দিকে সবুজ ধানের গাছ হলেও পরে ধান পাকলে কালো বর্ণের হয়ে যায়। এ থেকে উৎপাদিত চালও হচ্ছে চকচকে কালো রঙের। এ ধরনের চালের জনপ্রিয়তা আছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ইউরোপ জুড়ে। এরই মধ্যে সুপার ফুড হিসেবে খ্যাতি পেয়েছে এই কালো চাল। গবেষণায় জানা যায় ক্যান্সার, ডায়াবেটিক্স ও হৃদরোগ সহ নানা রোগের উপকারিতায় সমৃদ্ধ এই চাল। নেত্রকোনার দুর্গাপুরে রাজস্ব ফাঁকি দিয়ে নকল ব্যান্ড রোলযুক্ত বিড়ি বিক্রি ও মজুত করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে 7,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার কৃষ্ণেরচর বাজারে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। এ সময় বিপুল সংখ্যক জনি বিড়ি ও হান্নান বিড়ি জব্দ করা হয়। পরে এসব বিড়ি আগুনে পুড়িয়ে ফেলা হয়। জ্বালানি তেল সহ নিত্য পণ্য মূল্যের বৃদ্ধির প্রতিবাদে নাটোরে মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বিভিন্ন বাম সংগঠন। শহরে কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ডে মানববন্ধনে বক্তারা ডিজেলের মূল্য বৃদ্ধিকে শুভঙ্করের ফাঁকে দাবি করে অবিলম্বে বাড়তি মূল্য প্রত্যাহার সহ সকল পণ্যের দাম শহরীয় পর্যায়ে নিয়ে আসার দাবি জানান জেলা শ্রমিক সংঘের সভাপতি কুরবান আলী ও কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী এ সময় বক্তব্য রাখেন। শেরপুরে শ্রীবর্দীর বালিজুড়ি সীমান্তের মালাকাকোচা এলাকা থেকে এক বন্য হাতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সকালে বনের ভেতর কৃষক আমির আলীর বাড়ির চারপাশে পাতা বিদ্যুতের তারে জড়িয়ে ওই বন্য হাতির মৃত্যু হয় বলে স্থানীয়রা জানায়। মৃত হাতিটি পুরুষ এবং বয়স আনুমানিক 25 থেকে 30 বছর হতে পারে বলে জানিয়েছে বন বিভাগ। যশোরে নন এমপিও অনার্স মাস্টার্স শিক্ষকদেরকে এমপিও ভর্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন জেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জসিমউদ্দিন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অধ্যাপক সুকুমার দাস। টাঙ্গুয়ার হাওরের জীব বৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন হয়েছে। হাওর বাঁচাও আন্দোলন জেলা কমিটি ব্যানারে শহরের আলফাত স্কোয়ারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক বিজন সেন রায় এ সময় বক্তব্য রাখেন। নড়াইলে চাষিদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে বিভিন্ন প্রকার রবি শস্যের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। চলতি মৌসুমে জেলার মোট 10,200 জন চাষিকে প্রণোদনার আওতায় আনা হয়েছে। কুষ্টিয়ার কুমারখালীতে কৃষকদের মাঝে প্রণোদনার সার বীজ সহ 50 ভাগ ভর্তুকিতে কম্বাইন্ড হারভেস্টার, রিপার ও মাড়াই যন্ত্র বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণ করা হয়। কুষ্টিয়া 4 আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মণ্ডল ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দেবাশিস দাসের সময় উপস্থিত ছিলেন। বান্দরবানে নানা আয়োজনে মারমার সম্প্রদায় পালন করল ঐতিহ্যবাহী নবান্ন উৎসব। সকালে শহরের কাছে থোয়াইঙ্গোপাড়া এলাকায় পাহাড়ি জুমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এই উৎসবের আয়োজন করে। বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান AKM জাহাঙ্গীর ও ক্ষুদ্র সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মগ্ন চিং মারমা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জুমের ফসল উঠে যাওয়ার পর মূলত পাহাড়ি গ্রামগুলোতে নবান্ন উৎসবের আয়োজন করে থাকে বিভিন্ন সম্প্রদায়। পিরোজপুরে অনুষ্ঠিত হল অনূর্ধ্ব-19 বালক ও বালিকা IGP কাপ যুব কাবাডি প্রতিযোগিতা। জেলা স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন। প্রতিযোগিতায় বালিকাদের বিভাগে ভান্ডারিয়া দল চ্যাম্পিয়ন ও পিরোজপুর সদর রানার্স আপ হয়। বালকদের বিভাগে চ্যাম্পিয়ন হয় ইন্দুরকানী উপজেলা দল আর রানার্স আপ ভান্ডারিয়া উপজেলা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।